শুরু হচ্ছে ডিএডি সিজন 2 এপিসোড 1 দি সুপ্রিম কোর্ট। সিরিজের এই পর্বের সময়কাল 2000 পরবর্তী। সিজন 1-এ প্রচার হওয়া আরিফ মোহাম্মদ খানের পরিণতির পূর্বে কেন তাকে হাইকমান্ড টার্গেট করেছিল তার উত্তর মিলবে আজ। শুরু হচ্ছে ডিএডি সিজন 2 এপিসোড 1 দি সুপ্রিম কোর্ট। একটি স্বনামধন্য বড় গোরস্থান। লাশবাহী গাড়িটা গোরস্থানের মূল দরজার সামনে দাঁড়ানো। ভেতরে কবর খোঁড়া। আরিফ মোহাম্মদ খানের লাশ কাঁধে নিয়ে একদল লোক ভেতরে যাচ্ছে। ইতিমধ্যেই তারা গেট পার হয়ে একেবারে গোরস্থানের মাঝ বরাবর অবস্থানে পৌঁছে গিয়েছে। তাদের আরো কিছুটা পথ লাশ কাঁধে নিয়ে যেতে হবে। দূরে একটা বাড়ির ছাদে দাঁড়িয়ে দিগন্তে তারা সবকিছু দেখছে। আরিফ মোহাম্মদ খানের পরিণতি এমন হবার কথা ছিল না। দিগন্তে তারা নিজেরও ইচ্ছা ছিল না তার পেছনে ছুটে গিয়ে তাকে খুন করার, কিন্তু কেউ হাইকমান্ডের হাতে পড়লে তার উদ্ধার হবার রাস্তা থাকে না। এই আরিফ মোহাম্মদ খান একজন সৎ নীতিবান ব্যক্তির পতন ওরা কিভাবে ঘটালো, এটাই ভাবছিল বসে বসে দিগন্তের তারা। লাশ মাটিতে নামানো হলো, কবর দেওয়া হলো। প্রত্যেক মানুষ 3 মুঠো মাটি দিল। কবরটাকে সুন্দর মতো গুছিয়ে লোকজন যখন চলে আসছিল, দিগন্তের তারা সেই বহু দূরে দাঁড়িয়ে তখনও ওই সদ্য দেওয়া কবরটাকে দেখছিল। এবং দিগন্তের তারা দেখতে পাচ্ছিল এই আরিফ মোহাম্মদ খান একজন ন্যায়পরায়ণ সৎ ব্যক্তির এমন পরিণতির। হাইকমান্ড যদি কারোর পেছনে লাগে তার কি পরিণতি করতে পারে তার দিগন্তে তারা খুব ভালো করে জানে। দিগন্তে তারা শুনতে পাচ্ছে এখনো সেই দিনের কথাগুলো, যখন আরিফ মোহাম্মদ খান তার ন্যায় এবং নীতির পহরে এগিয়ে যাচ্ছিলেন। এখনো দিগন্তে তারা মনে আছে মহিউদ্দিনের কথা, সেই মামলাটার কথা, যে মামলার কারণে হাইকমান্ড আরিফ মোহাম্মদ খানের পেছনে পড়ে। কারণ একটাই, হাইকমান্ডের কাজে যে বাধা দেয় হাইকমান্ড তাদেরকেও ছাড়ে না, সেটা নিজেদের লোক হোক আর বাইরের লোক হোক। 1983 সালে মার্চ মাসের 2 তারিখে একটি ঘটনা ঘটে। আক্তার জালমি নামে একজন ব্যক্তি, যার বয়স 48, তাকে খুন করে মহিউদ্দিন নামের একজন লোক। তরুণ এই লোক তাকে খুন করে তার পাশে দাঁড়িয়েছিল যতক্ষণ পর্যন্ত পুলিশ এসে তাকে অ্যারেস্ট না করে। এবং যথারীতি আইনের স্লথ গতিতে বিচারধারা এগিয়ে যাচ্ছিল, এবং সেই বিচারধারাতে সাথে কোনো আইনি সহায়তা না পাওয়ার দরুন জেলা কোর্ট থেকে ফাঁসির আদেশ কাঁধে নিয়ে কন্ডেম সেলে চলে যায় মহিউদ্দিন। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, মামলার জট এবং অসংখ্য মামলার কারণে জেলা কোর্টের এই মামলাটা ডেট রেফারেন্সে গেল
তা ততক্ষণ পর্যন্ত সুপ্রিম কোর্টের হাতে যে পৌঁছায়নি। একদিন যায়, 2 দিন যায়, দেখতে দেখতে বছর চলে যায়, বছরের পর বছর চলে যায়। মহিউদ্দিন বেজুবান। আখতার জালমিকে হত্যা করার পরেও মহিউদ্দিন একটা টু শব্দ পর্যন্ত করেনি। কেউ বলতে পারবে না যে মহিউদ্দিন একটা টু শব্দ করেছেন। পুলিশও ভাবে সে হয়তো বোবা। লোকজন তাকে চেনে না। তাকে খুন করার সময় লোকজন দেখেছে সে এলো পাথারিভাবে তাকে কোপাচ্ছে, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হয়নি। তার আচরণ দেখলে বোঝা যায় সে নিশ্চুপ। ধরে নেওয়া যায় সে বোবা, কানে শুনে বলতে পারে না। এবং তার পক্ষে কোনো উকিলও ছিল না। সরকারের পক্ষ থেকে উকিল দাঁড় করালেই বা কি হয়? উকিলের লোক এসে একটা সিগনেচার দিয়ে চলে যায়। মামলা স্লথ গতিতে এগোতে থাকে। শেষ পর্যন্ত যখন ডেথ রেফারেন্সে সুপ্রিম কোর্টে মহিউদ্দিনের মামলাটা গেল, ততদিনে 28 বছর পার হয়ে গেছে। ডেথ রেফারেন্স আসলো, পরোয়ানা গেল। মহিউদ্দিন আপিল করল। আপিল পৌঁছে গেল প্রেসিডেন্টের কাছে। সময় আরো যায়, আরো যাচ্ছে। নাম জানা হরেক রকম ব্যক্তি বিভিন্নভাবে প্রেসিডেন্টের কাছ থেকে প্রেসিডেন্সিয়াল পার্ডন পেয়ে যায়, কিন্তু নামহীন এক আসামি, যা কোনো প্রোফাইল নেই, কোনো কিচ্ছু নেই, তাকে কেউ পার্ডন দিবে প্রেসিডেন্সিয়াল? তাই মহিউদ্দিনের প্রেসিডেন্সিয়াল পার্ডন মিলেনি। এখন সরাসরি একটাই আস্থা, তাকে ফাঁসিতে ঝোলাবে। সুপ্রিম কোর্ট রিট পিটিশনের শুনানি। প্রধান বিচারপতিদের মধ্যে থেকে একজন সরাসরি আরিফ মোহাম্মদ খানের উদ্দেশ্যে বললেন, আপনার ক্লায়েন্টের তো অলরেডি সাবমিট হয়ে গেছে সবকিছু এবং ডেথ রেফারেন্স চলে এসছে। এখন এই মুহূর্তে আমাদের তো করার কি আছে? সবকিছু প্রসিডিওর অনুযায়ী তো ফলো হয়েছে, তাহলে আপনি কেন রিট পিটিশনটা করলেন? আরিফ মোহাম্মদ খান উত্তর দিলেন, ইওর অনার, আমি রিট পিটিশনটা করেছি কারণ পুরো ট্রায়ালটাই একটা মিস ট্রায়াল। কারণ জেলা কোর্টে দেওয়া আদেশ সেটা হাইকোর্টেও আসেনি, সেটা সরাসরি ডেথ রেফারেন্সের থ্রুতে সুপ্রিম কোর্টে চলে আসে। আমার ক্লায়েন্ট মহিউদ্দিন, তিনি এখন পর্যন্ত কোনো ধরনের আইনি সহযোগিতা পাননি এবং 28টা বছর ধরে সে কিন্তু জেলে। আমার ক্লায়েন্টের এখন প্রেসিডেন্সিয়াল পার্ডন মেলার তো কোনো সুযোগই নেই, কিন্তু যে ট্রায়ালের উপরে ভিত্তি করে আমার ক্লায়েন্টকে যে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, সেই পুরো ট্রায়ালটাই তো মিস ট্রায়াল। আমার ক্লায়েন্টের পক্ষে কেউ দাঁড়ায় পর্যন্ত নেই। চার্জশিট যদি পড়া হয় তাহলে আপনারা দেখতে পাবেন যে চার্জশিটের মধ্যে পর্যন্ত ভুল। সাক্ষীদের উপস্থিতি কোথায় ছিল? সব কিছু বটস্ট্র্যাপ ইনভেস্টিগেশন। এটা বলছি না যে আমার ক্লায়েন্ট নির্দোষ, আমার ক্লায়েন্ট করেছে, আমার ক্লায়েন্ট মার্ডার করেছে এবং সে এটার জন্য গিল্টি ফিল করে, কিন্তু আমার ক্লায়েন্টের উচিত আইনি সেবা মিলেনি। বিচারপতিদের মধ্যে থেকে একজন বললেন, আপনার ক্লায়েন্টের আইনি সেবা মেলেনি? আপনি এখন দাবি করছেন এমন একটা সময় যে সময় ইতিমধ্যেই ডেথ রেফারেন্স ক্লিয়ার হয়ে গিয়েছে, এখন শুধুমাত্র আইনটা ফলো করা বাকি রয়েছে, তাই না? এমন একটা সময় আপনি শুধু শুধু সময় নষ্ট করার জন্য এরকম একটা রিট করছেন, এবং এইটার নিষ্পত্তি এখন আমরা কিভাবে করব? আপনি কি চাচ্ছেন, আমরা কি শুনব? জবাবে আরিফ মোহাম্মদ খান তাদেরকে বলেন, ইওর অনার, আমি শুধু এইটুকু চাই, আমাকে 10টা মিনিট সময় দিন। আমি আমার ক্লায়েন্টের কথা বলবো আপনাদের সামনে। এরপর যদি মনে হয় যে এটা মিস ট্রায়াল না, তাহলে কোনো সমস্যা নেই। অলরেডি তো ডেথ রেফারেন্স চলে গিয়েছে, আমার ক্লায়েন্টকে ফাঁসিতে ঝুলিয়ে দিবে। কিন্তু আমি আপনাদেরকে এটা বলতে চাই, আমার ক্লায়েন্টের পক্ষ থেকে কেউ আজ পর্যন্ত দাঁড়ায়নি। আমার ক্লায়েন্টের পক্ষ থেকে আমি প্রথমবার দাঁড়িয়েছি, এবং যদি আমাকে এই সুযোগটা আপনি না দেন,
তাহলে মিসট্রায়ালের কারণে একজন নিরপরাধ ব্যক্তিকেও কিন্তু আজ আইন ফাঁসে ঝুলিয়ে দেবে। এবং আপনারা যারা এই চেয়ারে বসে আছেন এই মুহূর্তে, আপনারা কলম নিবে ভেঙে দিয়ে সেই দিনই চূড়ান্ত করে দিয়েছিলেন যে মহিউদ্দিনের ফাঁসি হওয়ার যোগ্য। কিন্তু আমি বলছি মহিউদ্দিনের ফাঁসি হওয়ার যোগ্যতা নেই, তাকে ফাঁসিতে ঝোলানো উচিত হবে না, বরং মহিউদ্দিনের কথা আমাদের শোনা উচিত। মহিউদ্দিনের কথা কেউ শোনেনি, সরকার শুনতে পর্যন্ত দেয়নি, অ্যাটর্নিরা শুনতে পর্যন্ত দেয়নি, আপনাদের কান পর্যন্ত এসে পৌঁছায়নি। রাষ্ট্রপতি অহরহ সবাইকে ক্ষমা করছেন, কিন্তু মহিউদ্দিন সে সেলিব্রিটি না, সে কোনো কিছু না, কিন্তু তবুও তার ব্যাপারে কেউ কোনো টু শব্দ পর্যন্ত করবে না। আগামীকালকে যদি খবরের কাগজে একটা খবর ছাপা হয়, সে খবরটা হবে শুধুমাত্র 2 লাইনের, যে 2 জন 3 জন 4 জন 5 জন অথবা 1 জন। অবভিয়াসলি যদি মহিউদ্দিন হয় তাহলে এমন হবে কি যে মহিউদ্দিন নামে একজন আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে। কি অভিযোগ ছিল? সে আক্তার জালমিকে হত্যা করেছে। কিন্তু আক্তার জালমিকে কেন হত্যা করা হয়েছে, এর পিছনে কি ছিল এবং চার্জশিটে কেন সবকিছু লুকানো হয়েছিল, সেটা কখনো কেউ সামনে জানবে না। সুপ্রিম কোর্টের বিচারপতিগণ নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে 10 মিনিট সময় ধারণ করেন আরিফ মোহাম্মদ খানের কথা শোনার জন্য। রাষ্ট্রপক্ষ এই কথার কোনো বিরোধিতা করেনি। রাষ্ট্রপক্ষ খুব ভালো করেই জানত রায় হয়ে গিয়েছে, সব ধরনের প্রসিজার কমপ্লিট, শুধু এখন শুধু সময় নষ্ট, এর বাইরে অন্য কোনো কিছু না। এবং রাষ্ট্রপক্ষেরও এই মামলা নিয়ে মাথা ঘামানো কোনো দরকার নেই। কিন্তু বেঞ্চে অন্য মামলা থাকায় আরিফ মোহাম্মদ খানের সময় দেওয়া হয় বিকেল 3:15টার দিকে। এবং বিকেল 3:15টায় যখন আরিফ মোহাম্মদ খানকে সময় দেওয়া হয়, তখন আরিফ মোহাম্মদ খান উঠে দাঁড়ান এবং তিনি বলতে শুরু করেন, ইওর অনার, আমার ক্লায়েন্ট প্রায় 28-29 বছর আগে একটা মার্ডার কমিট করেন এবং মার্ডারটা কমিট করার পরে তাকে যখন গ্রেফতার করা হয়, তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়, রিমান্ড নেওয়া হয় এবং সব কিছুর পরে চার্জশিটে একমাত্র দোষী ব্যক্তি হিসেবে তার নাম দেওয়া হয় এবং আলটিমেটলি কজ যেটাই হোক না কেন আজকে আমরা এখানে। এবং আমি সবার আগে আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই যে আপনারা আমার কথা শোনার জন্য অন্তত 10 মিনিট সময় দিয়েছেন। আমি প্রমাণ করব ফ্যাক্ট এবং তথ্য দিয়ে যেটা মিস ট্রায়াল ছিল, যে মিস ট্রায়ালটা আমার ক্লায়েন্ট মহিউদ্দিন কোনো রকমের আইনি সহায়তা পায়নি। এবং এই ধরনের মামলা চারপাশে সবসময় আপনাদের সামনে বারবার আসছে, হাইকোর্টে, লোয়ার কোর্টে, সব জায়গায় এই ধরনের মামলা, অহরহ মামলা, একের পর এক নথির বিশাল বড় বড় গাট্টিবহর তৈরি হচ্ছে। সে কথা যাব না, আমি আমার ক্লায়েন্ট মহিউদ্দিনের কথায় আসি। তার আগে একটা কথা বলতে চাই, জন লিলি একটা উক্তি বলেছিল, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। তার মানে কি, ভালোবাসার খাতিরে যে কোনো ব্যক্তি যে কোনো কিছু করতে পারে, সেটা ফেয়ার। ঠিক তেমনি যুদ্ধের সময়ও যে কোনো ব্যক্তি যে কোনো কিছু করতে পারে, সেটাও ফেয়ার। জন লিলির উক্তি। আমার এই জন লিলির উক্তিটা বলার পেছনে কারণ এই একটাই, মহিউদ্দিন এবং আক্তার জালমি। ইওর অনার, আমি আপনাদেরকে জানাতে চাই আক্তার জালমির আসল পরিচয় কি, যেটা এখন পর্যন্ত আপনার সামনে আসেনি। শুধুমাত্র আপনি দেখতে পেয়েছেন যে আক্তার জালমি সেইখানে মৃত একজন ব্যক্তি, যাকে খুন করেছে কে? আমার ক্লায়েন্ট মহিউদ্দিন। আক্তার জালমি সেই সকল দস্যু যারা এই দেশে দস্যুতা চালিয়ে বেরিয়েছিল আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়। আক্তার জালমি সেই দস্যুদের মধ্যে থেকে একজন, যে মুক্তিযুদ্ধের পরে, দেশ স্বাধীন হওয়ার পরে লুকিয়েছিল এবং বছরখানেক পরে সে যখন আবার আত্মপ্রকাশ করে, তাকে খুব সাদরে আমাদের জনগণই কবুল করে নিয়েছিল। এই সেই আক্তার জালমি যার পরিচয় আপনাদের সামনে গোপন করা হয়েছে। যদি তার পরিচয় গোপন করা না হতো, তাহলে
অন্তত মহিউদ্দিনের মিস্ট্রালটা হতো না, তার পক্ষে কেউ না কেউ দাঁড়িয়ে যেত। আখতার জামিকে যখন হত্যা করা হয় তখন কি খবরটা প্রচার করা হয়েছিল চারপাশে? একজন সমাজজ্ঞানী লোক, একজন সমাজের খুবই খুবই পরোপকারী লোক, তাকে দিনে দুপুরে কুপিয়ে একজন তরুণ যুবক খুন করে ফেলেছে। সমাজের জন্য পরোপকারী লোক আখতার জালমি যুদ্ধের সময় এমন কোনো কাজ করেনি যা আল বদররা আল শামসরা করেছিল। এরা এমন কোনো কাজ করেনি যা তারা করেনি। এরা সেই সমস্ত ঘৃণিত লোক যারা এই দেশের শত্রু এবং যাদেরকে আমরাই আপন করে নিয়েছি। কিন্তু এই কথা কেন বলছি? এর সাথে শত্রুতার সাথে মহিউদ্দিনের সম্পর্কে কি? কেউ মহিউদ্দিনকে জিজ্ঞেস করেছিল? চার্জশিটে আপনি দেখতে পাবেন যে মহিউদ্দিনকে বলা হয়েছিল কি, সে বোবা। মহিউদ্দিন বোবা না ইউর অনার, সে কথা বলেনি। সে জানে তার বিচার হবে কি, সে জানে সবকিছু। তার এই জীবনে বেঁচে থাকার কোনো উদ্দেশ্যই ছিল না। এই 28-29 বছর ধরে যে সে জেলে, এমনকি এর শেষ সময়টুকুতে এসে সে এখন কন্ডেম সেলে, তার এতে কোনো কষ্ট নেই, কোনো বেদনা নেই, কোনো কিছু নেই। কারণ সে তার মায়ের ইজ্জত যে নিয়েছে, তাকে খুন করতে পেরেছে, এটাই তার সার্থকতা, এটাই তার প্রতিশোধ। আখতার জালমি ঠিক সেই সময়, যুদ্ধের সময়, আমার ক্লায়েন্ট মহিউদ্দিনের সামনে মহিউদ্দিনের মাকে অপহরণ করে নিয়ে যায়। মহিউদ্দিনের মার লাশ তো দূরের কথা, ছিটে ফোটা পর্যন্ত কেউ আর পায়নি কোথাও। এবং আমরা জানি সেই সময় আমাদের যেই মা বোনদেরকে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে আমরা কেউ ফেরত পাইনি। আর যদি কেউ ফেরত পেয়ে থাকে, আমরা জানি তাদের সাথে কি হয়েছে। আখতার জালমি যে ইউনের কমান্ডার ছিল, যুদ্ধের সময় সেখানে যখন আর্মি যায়, সেখান থেকে কিন্তু যে সমস্ত মা বোনদের উদ্ধার করা হয় না, তারা সবাই গর্ভবতী ছিল। তাদের কারো গায়ে পরনে কাপড়ও ছিল না। সেই আখতার জালমিকে যখন সমাজ গ্রহণ করে নেয় পরোপকারী হিসেবে, সেইটা আমাদের জন্য ঠাট্টা, আমাদের এই মুক্তিযুদ্ধের উপরে থুতু মারার মতো। এই ধরনের মানুষগুলোকে যখন কেউ আপন করে নেয়, নেতা হিসেবে কেড়ে নেয়, সামনে নিয়ে আসে, আমাদের মুক্তিযুদ্ধের উপরে অপমান। মহিউদ্দিন শুধুমাত্র তার নিজের মায়ের ইজ্জতের উপর হাত দেওয়া সেই ব্যক্তিকে খুন করেছে। সে শুধুমাত্র সেই ব্যক্তিকে খুন করেছে যে এই দেশের মা বোনদের ক্ষতি করেছে, এই দেশের অন্যান্য সকলের ক্ষতি করেছে। কিন্তু সেই বিচার হলো কি? সেই দুশ্মন সে হয়ে গেল নেতা, সে হয়ে গেল মজলুম, এবং আমার ক্লায়েন্ট যে বিচারটা সঠিকভাবে সম্পন্ন করেছে সে হয়ে গেল খুনি। এবং চার্জশিটে পুলিশ খুব সুন্দরভাবে, সুনিপুণভাবে, খুবই সুন্দরভাবে সে ব্যক্তিকে ক্লিন চিট দিয়ে দিল। কেউ আসল পরিচয়টা বেরিয়ে করলাম না আমরা। আমার ক্লায়েন্টকে আইনি সেবা পর্যন্ত দেওয়া বন্ধ করে দেওয়া হয়। কারণ কি? আমার ক্লায়েন্ট বোবা। আমার ক্লায়েন্ট বোবা না, আমার ক্লায়েন্ট কথা বলা বন্ধ করে দিয়েছে যেদিন থেকে সে তার মাকে হারিয়েছে। আমার ক্লায়েন্ট কথা বলা বন্ধ করে দিয়েছে যেদিন থেকে সে তার মাকে হারিয়েছে। আমার ক্লায়েন্ট আখতার জালমির চেহারা মনে রেখেছিল, ভাবুকুড়ে ছিল সে, আমার ক্লায়েন্ট। কিন্তু সে কোনোদিন জানতো না এই বৎসুরত মানুষটা তার চোখের সামনে চলে আসবে। এবং আমার ক্লায়েন্ট যখন তাকে প্রথমবার দেখতে পায় এই এলাকার মধ্যে, সেই এলাকার মধ্যে, তখনই আমার ক্লায়েন্ট ডিসাইড করে ফেলে যে এইবার তাকে সে ছাড়বে না, পেয়ে গেছে সে তাকে। এবং আমার ক্লায়েন্ট কিছুদিন পরেই অপেক্ষায় ছিল প্রতিশোধ নেবার জন্য, এবং সে সেটা নেয়। এবং আমি সেটা বলছি না যে আমার ক্লায়েন্টের অধিকার রয়েছে, কিন্তু হ্যাঁ, যদি জন লিলির কথা আমরা ধরে নিই, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, তাহলে মহিউদ্দিন যা করে তা সবই ঠিক। কিন্তু আবার আখতার জালমি যা করেছে সেটাও ঠিক। এখন ডিসাইড করবে কে সঠিক।
আর কে মিথ্যা, কে ভুল, কে ডিসাইড করবে? ইওর অনার, আমি আপনাদের কাছে আবেদন জানাতে চাই, আমার ক্লায়েন্ট মহিউদ্দিন সে মিসট্রায়ালের শিকার। এই পুরো মামলাটাকে মিসট্রায়াল ঘোষণা করে দিন এবং নতুন করে ট্রায়াল চালু হোক, নতুন করে সবকিছু বের হোক, আমার ক্লায়েন্টকেও দোষী করা হোক, সেই সাথে আক্তার জামিকে যারা নেতা বানিয়েছে, যারা সমাজের পরোপকারী বন্ধু বানিয়েছে, যারা মহিউদ্দিনের আসল ঘটনা লুকিয়েছে, যারা আক্তার জালমিকে তার মতো জালেমকে মাজলুম বানিয়েছে, তাদের সকলের বিচার হওয়া উচিত। আইন কালা না, আইন ধলাও না। আইন কালা না ধলা তা নির্ভর করে আপনাদের হাতে, আপনাদের কলমের হাতে। আপনারাই নির্ভর করবেন সে কলমের উপরে যখন আপনারা লিখবেন, এবং যখন যা লিখবেন তা নির্ভর করে আপনারা কি ধলা আইন পাশ করছেন না কালা কানুন। ইওর অনার, মিসট্রায়াল ঘোষণা করুন, আমার ক্লায়েন্টকে সুযোগ দিন, সত্য সবার সামনে আনার সুযোগ দিন। নিজের বক্তব্য রাখার পরে আরিফ মোহাম্মদ খান বসলেন এবং বিচারপতিগণ নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন। এমন সময় সুপ্রিম কোর্ট থেকে একটা কালো পাখি উড়ে গেল। পাখিটা উড়ে যাচ্ছে দ্রুত গতিতে, অন্য সকল সাধারণ পাখির গতির চেয়ে। ওদিকে প্রশান্ত মহাসাগরে গভীর জলরাশির মধ্যে যেই জায়গায় হাই কমান্ডের বেইস, সেইখানে বেইজুস নিজের আসনে বসে আছে। এমনভাবে বসে আছে যেন তার এই আসনটা শূন্যে ঝুলে আছে। বেইজুস শুনতে পেল তার কাছে খবর নিচ্ছে তার পাখি। কি খবর? জালমির পেছনে হাইকমান্ডের যেই শয়তান কাজ করছিল, সেই শয়তানি পাখি হয়ে উড়ে এসেছে। সে বেইজুসকে জানালো যার হয়ে সে এতদিন কাজ করেছিল এবং যাকে মেরে ফেলেছিল এই মহিউদ্দিন, এখন এই মহিউদ্দিনকে নাকি নতুন করে জীবন বাঁচানোর চেষ্টা করছে সবাই। এবং মহিউদ্দিনের জীবন বাঁচানোর চেষ্টা করছে কে? আরেকজন মানুষ, নাম আরিফ মোহাম্মদ খান। বেইজুস চুপচাপ শুনছে, বেইজুস চুপচাপ শুনছে তার এই পাখির কথা। মুলহামা এই পাখির নাম। আক্তার জালমির মতো যত ধরনের লোক দুনিয়াতে রয়েছে, সবার পেছনে একটা না একটা শয়তান অবস্থান করে। সব সময় তাদের অন্তরের মধ্যে ফ্যান্টাসি জাগাতে থাকে কিভাবে অপরাধ করলে সবচেয়ে বেশি চরম সুখ তারা পাবে, কোন ভাবে অপরাধ করলে তারা বেশি ফ্যান্টাসির সুযোগ পাবে, আর কিভাবে একজনকে টর্চার করলে মজা পাওয়া যেতে পারে, আর কিভাবে জঘন্য কাজ করলে তারা সুখ পেতে পারে। এই জ্ঞানগুলো এই মুলহামার মতো শয়তানেরা এই জালমির মতো লোকদেরকে প্রতিনিয়ত তাদের ঘিলুর মধ্যে ঢোকাতে থাকে। এই কাজগুলো কারা করে? হাই কমান্ডের লোকেরা। হাই কমান্ড থেকে নির্দেশ থাকে। এক একটা যুদ্ধ যখন পুরো পৃথিবীতে বিভিন্ন জায়গায় শুরু হয়, সব জায়গায় অমানবিক কাজগুলো শুরু হয়ে যায়। সৃষ্টির শুরু থেকে কখনো এমন ছিল না। মঙ্গলরা এইরকম সবচেয়ে বর্বরতা প্রথমবার দেখায়, এবং হাই কমান্ডগুলোর বিস্তার হাজারখানেক বছর আগে। মঙ্গলদের দিয়ে এই হাই কমান্ড তাদের প্রথম অ্যাট্রসিটি দেখায়। পুরো সমাজ জানে মঙ্গলরা এইভাবে লুটতরাজ করতে পারে, এইভাবে গ্রামের পর গ্রাম শেষ করে ফেলতে পারে, এবং এই হাই কমান্ডই তাদের মাথার মধ্যে ঢোকাতে থাকে ঢেউয়ের আক্রমণ, হিউম্যান ওয়েভ অ্যাটাক। একটার পর একটা ঢেউ ছুটে আসবে,
যদি একজন থাকে সামনে, তার পেছনে থাকে দুইজন, যদি দুইজন থাকে সামনে, তার পেছনে থাকে চারজন। দুইজন যদি মরে যায়, বাকি চারজন সামনে চলে যাবে। যে মরে গেছে তার কোনো ইয়ত্তা নেই। আর্মি শুধু সামনে এগোতে থাকবে, এবং সামনে যদি পাহাড়ও আসে, সে পাহাড় কেটে ফেলতে হবে। পুরো দুনিয়াতে যত ধরনের উন্নতি হয়েছে সময়ে সময়ে, কালে ভদ্রে, এই সমস্ত কিছুর জ্ঞান তাদের মধ্যে ছিল। যারা ভালো ছিল তারা মানুষজনকে সেই ভালো জ্ঞানগুলো দিয়ে গিয়েছে, এবং যারা খারাপ ছিল তারা যুদ্ধ, বিগ্রহ, খুন আর রাহাজানের জ্ঞান দিয়ে গেছে। মানুষের অন্তরের মধ্যে তারা ফ্যান্টাসি ঢুকিয়ে দিয়ে গেছে। যেটা স্বাভাবিক সেটাকে অস্বাভাবিক করার ফ্যান্টাসি তারাই ঢুকিয়ে দেয়, এবং চুপচাপ নিজের আসনের উপরে বসে বেজুস তার এই পাখির কথা শুনছে। কথাগুলো শোনার পরে বেজুস একটা শীষ দিল। শীষ দেওয়ার পরে আরো একজন শয়তান এসে হাজির হয় সেখানে, এবং সেই শয়তানকে উদ্দেশ্য করে বেজুস বলে, আরিফ মোহাম্মদ খানের পেছনে যাও। মনে রাখবে, সামনে অতি দ্রুতই ওর উপরে 7 মাথার অজগরের নজর পড়বে। আমি চাই সে যাতে বেঁচে থাকে, আমি চাই সে যাতে বেঁচে থাকে। এই কথা শোনার পরেই মুলহামা সাথে সাথে বলে বসল, আপনি সেই লোককে বাঁচিয়ে রাখতে চান যে আমার সোয়ারিকে এখন সবার সামনে প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগবে যে আমার সোয়ারি খারাপ, আমার সোয়ারি এই সমস্ত কাজগুলো করেছে? তাকে আপনি বাঁচাতে চাইছেন? বেজুস মালহামাকে একটা লাথি মারল, এবং সেই লাথি খেয়ে মালহামা নিজের মুখ 2 হাত দিয়ে চেপে সেখান থেকে পালিয়ে যায়। মালহামা ভুলে গিয়েছিল সে হাইকমান্ডের সামনে বসে কথা বলছে। বেজুস হাইকমান্ড, তার নজর এখন আরিফ মোহাম্মদ খানের উপরে, কারণ আরিফ মোহাম্মদ খান এমন ঝুঁকি নিচ্ছে যে ঝুঁকি অন্য কোনো সাধারণ মানুষ সহজে নেবে না। এত সুচিন্তিত ভাবে, রাজনৈতিকভাবে সবকিছু প্ল্যানিং করা, এর মধ্যে হাত দিলে তো নিজের উপরে বিপদ আসবে। এসব কিছু নিজের আসনে বসে বেজুস দেখতে পাচ্ছে। মানুষজনদের তো তারাই শিখিয়েছে কতটা বর্বর হতে পারে মানুষ, তারাই তো শিখিয়েছে তাদেরকে। এখন এই বর্বরতার বিরুদ্ধে আরিফ মোহাম্মদ খান কতক্ষণ টিকে থাকতে পারে সেইটা বেজুস দেখতে চায়, এবং সেই সাথে বেজুস দেখতে চায় আরিফ মোহাম্মদ খান কতদিন পর্যন্ত নিজের সততাকে এইভাবে অটলভাবে ধরে রাখতে পারে। একজন সৎ ব্যক্তিকে পথভ্রষ্ট করে তাকে ধ্বংস করার মধ্যে যে মজা এবং যে সুখ, তাকে বলে একজন শয়তানি ভালো বোঝে। বেজোস এখন সেটাই চায়, এই সৎ ন্যায়পরায়ণ নীতিবান ব্যক্তিকে সে ধ্বংস করবে। কিন্তু বেজোস কিভাবে জানলো 7 মাথার অজগরের নজর পড়বে এর উপরে? গোরস্থান, যেখানে আরিফ মোহাম্মদ খানকে দাফন করা হয়েছে। দেখুন তো তারা দাঁড়িয়ে আছে, ঠিক সেইখানে দাঁড়িয়ে আছে যেখানে ঘন্টাখানেক আগেও লোকজন প্রস্তুতি নিয়েছিল, কবর খুঁড়েছিল এবং কবরে শুইয়ে রেখে চলে গিয়েছে সবাই। এখন আরিফ মোহাম্মদ খান, লোকজন এখন কানাঘুষা করে, লোকজন এখন কানাঘুষা করে। ক্লাবে গিয়েছিল, মদ পান করেছিল, নারী সঙ্গ দিয়েছিল, এরপরে মরে গিয়েছে। এখন লোকজনের কানাঘুষা দিগন্তের তারার কান শুনতে পায়, কিন্তু দিগন্তের তারা
তাদেরকে দেখাতে পারবে না সত্য কি। কবরের দিকে তাকিয়ে দিগন্তের তারা আরিফ মোহাম্মদ খানের উদ্দেশ্যে বলে, তুমি ছিলে নীতিবান, তোমাকে তারা ভাঙার চেষ্টা করেছিল, তার চেষ্টা করেছিল তোমাকে ভাঙতে, কিন্তু শেষ অবধি তারা সফল। তোমার কোনো দোষ নেই, তোমার কোনো অন্যায় নেই, তোমার এর জন্য কোনো হিসাবও দিতে হবে না, কারণ তোমাকে তারা বিষ ঢুকিয়ে তাদের পথে নিয়ে গেছে। তুমি তাদের হাতেই ছিলে, তুমি নিজ ইচ্ছায় এগোনি, তোমাকে ওরা ম্যানিপুলেট করেছে। লোকজন কি বলে না বলে তাতে কোনো কিছু যায় আসে না। তুমি সারা জীবন মানুষের উপকার করেছ, সারা জীবন তুমি নীতির পক্ষে ছিলে, তুমি সারা জীবন বিপদ কাঁধে নিয়ে ঘুরেছ। আল্লাহ তোমাকে দেখবে। আসমানের দিকে তাকায় দেখুন তো তারা। আসমানের দিকে তাকিয়ে সেই দিনের মনের কথা মনে পড়ে দিগন্তের তারার। ঠিক সেই দিন যেদিন তার সামনে আসমান খুলে গিয়েছিল। দিগন্তের তারা বেরিয়ে এসে কুরুস্থান থেকে তার কাছে এই খবর আছে যে 7 মাথার অজগর হামলা করছে আজ এই মুহূর্তেই, হয়তো এখনই সেভারাস এসে হামলা করবে, হয়তো করেছেও বা করছে। সুপ্রিম কোর্ট রিট পিটিশন শুনানি। আরিফ মোহাম্মদ খান বেরিয়ে আসেন সুপ্রিম কোর্ট থেকে। আজ ন্যায় আরেকবার প্রতিষ্ঠা পেল। বিচারকরা একমত হলেন এবং তারা মিসট্রায়াল ঘোষণা করলেন। মিসট্রায়াল ঘোষণা করে সরাসরি খুবই দ্রুততম সময়ের মধ্যে নতুন করে তদন্ত করে নতুনভাবে মামলা পরিচালনা করে তারপরে বিচার কার্য চালাতে শুরু করতে নির্দেশ দিলেন। এবং সর্বপ্রথমেই এই মামলা তদন্ত করবে হাইকোর্ট ডিভিশনের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, এবং সেখান থেকেই বিচার প্রক্রিয়া শুরু হবে। তদন্তের পরে প্রথমে বিচার শুরু হবে হাইকোর্টে এবং সেখান থেকেই এর পরবর্তীতে যত ধরনের কার্যকলাপ রয়েছে তা চলবে। মহিউদ্দিনের সাথে দেখা করার জন্য ছুটে গেলেন জেলে। মহিউদ্দিন কন্ডেম সেলে। এটা এমন এক সেল যে সেলে নিশ্চিত মৃত্যুর মুখে যাবার লোকেরা তাদের শেষ মুহূর্ত পালন করতে এখানে। এই সেলের দেয়ালগুলো সেই মুহূর্তগুলো সাক্ষী, চারপাশ সেই মুহূর্তগুলো সাক্ষী, তাদের ভয়ের সাক্ষী, তাদের বেদনার সাক্ষী, তাদের মৃত্যু যাত্রার সাক্ষী তারা এই দেয়ালগুলো। মহিউদ্দিনের সাথে দেখা করেন আরিফ মোহাম্মদ খান। মহিউদ্দিনের 2 হাত তিনি ধরেন। মহিউদ্দিনের চোখের কোণায় পানি, কারণ সে কথা বলতে শুরু করেছে। এখন তার বিশ্বাস হচ্ছে এতগুলো বছর পরে ন্যায় বিচার পাওয়া সম্ভব, ন্যায় বিচার পাওয়া সম্ভব। জেল থেকে বেরিয়ে এলেন আরিফ মোহাম্মদ খান। অপেক্ষা করছেন একটি গাড়ির জন্য। তরফদার তার পাশে এসে দাঁড়িয়ে আছেন। একজন বৃদ্ধ ভিক্ষুক কুঁজো অবস্থায় হেঁটে হেঁটে এসে একটু সাহায্য চাইলেন তার কাছে। আরিফ মোহাম্মদ খান নিজের পকেট থেকে কিছু টাকা বের করে তার হাতে দিল। সে বৃদ্ধ মহিলা সে টাকাটা হাতে নিল এবং নিয়ে
তার হাত দিয়ে সে আরিফ মোহাম্মদ খানের হাত একটু ধরল এবং ধরে তার ফোকলা দাঁত বের করা মিষ্টি হাসিটা দিয়ে দোয়া চাইল এবং বলল, তুমি কি বড় বড় অ্যাডভোকেট সাহেব? তো আরিফ মোহাম্মদ খান বললেন, হ্যাঁ আমি বড় বড় অ্যাডভোকেট সাহেব, দোয়া করবে আমার জন্য। তো আচ্ছা আচ্ছা বলে, দোয়া করবো আচ্ছা আচ্ছা বলে সে বুড়ি হেঁটে যেতে শুরু করে। সে বুড়ি হেঁটে চলে গিয়েছে। অপেক্ষা করছেন আরিফ মোহাম্মদ খান তার জন্য নিয়ে আসা গাড়ির জন্য। সে গাড়িটা প্রায় চলে এসেছে। ওদিকে বুড়ি হেঁটে যাচ্ছে। তার ফোকলা দাঁতের হাসিটা এখন বিকৃত রাগের এক প্রতিহিংসায় রূপান্তরিত হচ্ছে। তার চোখ কেমন যেন বিদঘুটে কালো, তার মুখ দিয়ে লালা ঝরে পড়ছে। সে গোঙাচ্ছে এবং রাগে ঘের ঘেরও করছে। এই বুড়ি আর অন্য কেউ নয়, মালহামা। আক্তার জালমির মতো লোকের ছায়া যে মালহামা, সেই মালহামা এই বুড়ি, যে মালহামাকে বেইজ্জত লাথি মেরেছিল। লাথির অপমান হোক আর নিজের সাথীর এখন বেইজ্জতি হোক, যেটাই হোক, মালহামা এসেছে এখন আরিফ মোহাম্মদ খানের ক্ষতি করার জন্য। সুযোগ পেলে ঘাড় মোটকে দিতে মালহামা সময় নেবে না। তার ওই বিদঘুটে প্রতিহিংসামূলক চেহারা অন্য কেউ না দেখুক, একজন তো দেখেছে, দিগন্তের তারা। কারণ মালহামার পিছু নিয়েছিল দিগন্তের তারা সেদিন। মালহামা আক্তার জামির মতো লোকদের পেছনে সবসময় থাকে। এরকম অসংখ্য মালহামা চারপাশে বিদ্যমান। এরকম বুড়ির চেহারায়, অথবা কোনো পাখির চেহারায়, অথবা সাধারণ মানুষের চেহারায়, অথবা একজন ধনীর চেহারায়, মালহামারা সবসময় সকল খারাপের পেছনে। সে বুড়ি মালহামা টের পেল দিগন্তের তারা তার পিছু নিয়েছে। কোথায় যেন নিমিষেই বুড়ি গায়েব হয়ে গেল।